আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কাল ছিল চ্যাম্পিয়ন্স লিগ নাইট, যেখানে একদিনেই ছিল 18টা ম্যাচ। কাল যারা ম্যাচগুলো দেখছেন তাদের সিচুয়েশন এরকমই ছিল। কালকের ম্যাচগুলোতে অনেকগুলো ম্যাচ ডু অর ডাই সিচুয়েশন ছিল। ম্যানচেস্টার সিটি ভার্সেস ক্লাব ব্রুজ, স্টুটগার্ট ভার্সেস পিএসজি, এই ম্যাচগুলো ডু অর ডাই সিচুয়েশন ছিল, যেখান থেকে সাধারণত অঘটন কিছু ঘটে নাই। ম্যানচেস্টার সিটি ভার্সেস ক্লাব ব্রুজ ম্যাচটাতে ম্যানচেস্টার সিটির জয়টা সহজভাবে হয়নি, যেখানে ফার্স্ট হাফ পর্যন্ত এক গোলে পিছিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। ওই সময় মনে হচ্ছিল এবার ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়বে, কিন্তু তা হয়নি। সেকেন্ড হাফে এসে ম্যাচটা ঘুরিয়ে দেয় ম্যানচেস্টার সিটি। 3-1 গোলের ব্যবধানে ম্যাচটা জিতে নেয় তারা। ম্যাচটা জিতে টেবিলের 22 নম্বর থেকে প্লে অফ খেলবে তারা। যে প্লে অফে ম্যানচেস্টার সিটিকে খেলতে হবে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখের মধ্যে যে কোনো একটি দলের সাথে। ভাই আমি চাই না যে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি ম্যাচটা হোক। যতবারই চ্যাম্পিয়ন্স লিগ আসে ততবারই আমাদের এই ম্যাচটা দেখতে হয়। মাদ্রিদ ফ্যান হিসাবে আমি চাইবো না যে এই ম্যাচটা প্লে অফে হোক। হয়তোবা আপনারা বলতে পারেন ম্যানচেস্টার সিটি এবারে ফর্মে নাই, তারা 22 নম্বর থেকে কোয়ালিফাই করছে, প্রিমিয়ার লিগও এত ভালো পজিশনে নাই। কিন্তু আমাদের এটা বলে গেলে চলবে না যে এই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ যতগুলো ম্যাচ হেরেছে সবগুলো হেরেছে বড় টিমের সাথে। এসি মিলান, লিভারপুল, যে টিমগুলো মূলত প্রেসে ভালো তাদের সাথে পেরে ওঠে না রিয়াল মাদ্রিদ। কারণ রিয়াল মাদ্রিদ তার অপোজিট টিমকে অনেক বেশি অ্যাটাক করার সুযোগ দিয়ে ফেলে। যে কারণে হতে পারে ম্যানচেস্টার সিটি যদি মাদ্রিদের সাথে ম্যাচটা হয়ে থাকে তাহলে ভালো একটা পারফরমেন্স দিয়ে ফেলতে পারে। অন্যদিকে কাল ব্রেস্টের সাথে ম্যাচটা জিতে নিয়েছে মাদ্রিদ, যেখানে রদ্রিগো ও জুড বেলিংহাম গোল পেয়েছে। কিন্তু ম্যাচের আগে যে প্লেয়ারটাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছিল এমবাপ্পে, কালকের ম্যাচে সে ভালো পারফর্ম করতে পারেনি। অনেকগুলো বিগ চান্স মিস করছে সে, আর নইলে মাদ্রিদের স্কোর লাইনটা আরো বড় হতে পারতো। ম্যাচটা জিতে চ্যাম্পিয়ন্স লিগ পয়েন্ট টেবিলের 11 নম্বরে থেকে গ্রুপ স্টেজের ম্যাচগুলো শেষ করেছে মাদ্রিদ। প্লে অফে হয়তো রিয়াল মাদ্রিদকে সেল্টিক অথবা ম্যানচেস্টার সিটির সাথে খেলতে হবে। 31 জানুয়ারি আমরা জানতে পারবো রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ কে হবে, ম্যানচেস্টার সিটি নাকি সেল্টিক। অন্যদিকে কাল বার্সেলোনা আতালান্তার সাথে ম্যাচটা ড্র করে বসেছে। ম্যাচটা বার্সেলোনার জন্য এত বেশি ইম্পর্টেন্ট ছিল না, কারণ তারা ম্যাচটা হারলে বা জিতলেও টপ 8 থেকে গ্রুপ স্টেজ শেষ করতে পারতো। অন্যদিকে আতালান্তার জন্য ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল, কারণ তারা ম্যাচটা জিততে পারলেই টপ 8 ঢুকে যেতে পারতো। কিন্তু ম্যাচটা থেকে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। ম্যাচটাতে বার্সেলোনা দুইবার লিডে গিয়েও ম্যাচটা জিততে পারেনি। গোল কনসিড করে দুইবারই ম্যাচে ফিরেছে আতালান্তা। কালকে হান্সি ফ্লিকের বার্সেলোনা যেভাবে ম্যাচগুলো খেলে ঠিক ওইভাবে কালকের ম্যাচটা খেলতে পারেনি। কালকে তাদের ম্যাচের ডিফেন্সিভ সলিডিটিটা একটু কম ছিল, যেখানে আতালান্তা অনেক সহজেই বার্সেলোনার ডি বক্সে ঢুকে যাচ্ছিল। অন্যদিকে কাল আতালান্তার মেইন প্লেয়ার লোকমান ছিলই না। যদি কাল ম্যাচটাতে সে থাকতো তাহলে ম্যাচটার ফলাফল অন্যরকম হতে পারতো।